আলাপ কণ্ঠ, গল্পের সুরে জমজমাট রাত। শুরু করছি হেমন্দ্র কুমার রায় রচিত গল্প জকেরধন সিরিজের দ্বিতীয় পর্ব, চোরের উপর বাটপাড়ি। সেদিন আমাবস্যা, চারিদিকে অন্ধকার যেন জমাট বেঁধে আছে। কেবল জোনাকিগুলো মাঝে মাঝে পিটপিট করে জ্বলছে, ঠিক যেন আধার রাক্ষসের রাশি রাশি আগুনের চোখের মতন। আমাদের বাড়ি কলকাতার প্রায় বাইরে, সেখানটা এখনো শহরের মতন ঘিঞ্জি হয়ে পড়েনি। বাড়িঘর খুব তফাতে তফাতে, গাছপালাই বেশি, বাসিন্দা খুব কম। অর্থাৎ আমরা নামেই কলকাতায় থাকি, এখানটাকে আসলে কলকাতা বলা যায় না। আমাদের বাড়ির পরে একটা মাঠ, সেই মাঠের এক পাশে একটা উঁচু ঝোপের ভিতর বিমল আর আমি সুযোগের অপেক্ষায় লুকিয়ে বসে আছি। মাঠের ওপারে করালির বাড়ি। মশারা আমাদের সাড়া পেয়ে আজ ভারী খুশি। ক্রমাগত ব্যান্ড বাজাচ্ছে বিনি পয়সার ভোজের লোভে। সে তল্লাটে যত মশা ছিল, ব্যান্ডের আওয়াজ শুনে সবাই সেখানে এসে হাজির হলো এবং আমাদের সর্বাঙ্গে আদর করে সুর বুলিয়ে দিতে লাগলো। সেই সাংঘাতিক আদর আর হজম করতে না পেরে আমি চুপি চুপি বিমলকে বললুম, আরে সহ্য হচ্ছে না যে। বিমল খালি বলল, চুপ। আর চুপ করে থাকা যে কত শক্ত তা কি বুঝছো না? বুঝছি সব, আমি চুপ করে আছি না। এ কথার উপরে আর কথা চলে না, অগত্যা চুপ করেই রইলুম। ক্রমে মুখ হাত পা যখন ফুলে প্রায় ঢোল হয়ে উঠল, তখন নিশুত রাতের বুক কাঁপিয়ে গির্জের ঘড়িতে টং করে একটা বাজল। বিমল উঠে দাঁড়িয়ে বলল, এইবার সময় হয়েছে। আমি তৈরি হয়েছিলাম, এক লাফে ঝোপের বাইরে এসে দাঁড়ালাম। বিমল বলল, আগে এই মুখোশটা পরে নাও। বিমল আজ দুপুরবেলায় রাধা বাজার থেকে দুটো দামি বিলাতি মুখোশ কিনে এনেছে। দুটোই কাফরির মুখ, দেখতে এমন ভয়ানক যে রাত্রে আচমকা দেখলে বুড়ো মেনছেদেরও পেটের পিলে চমকে যাবে। পড়ার উদ্দেশ্য কেউ আমাদের দেখলেও চিনতে পারবে না। মুখোশ পরে দুজনে আস্তে আস্তে করালির বাড়ির দিকে এগুতে লাগলাম। তার বাড়ির পেছনের দিক গিয়ে বিমল চুপি চুপি বলল, মালকোচ মেরে কাপড় পরে নাও। আমি বললাম, কিন্তু এদিকে তো বাড়ির ভেতরে ঢোকার দরজা নেই। বিমল বলল, দরজা দিয়ে ঢুকবে কে? আমরা কি নেমন্তন্ন খেতে যাচ্ছি? এদিকে একটা বড় বট গাছ আছে, সেই গাছের ডাল করালির বাড়ির দোতলার ছাদের উপর গিয়ে পড়েছে। আমরা ডাল বেয়ে বাড়ির ভিতরে যাব। বিমল তার হাতের চোরা লণ্ঠনটা উঁচু করে ধরল। একটা আলোর রেখা ঠিক আমাদের সামনের বট গাছের উপরে গিয়ে পড়ল। বাড়িতে ঢুকবার এই উপায়ে কথা শুনে আমার মনটা অবশ্য খুশি হলো না, কিন্তু মুখে আর কিছু না বলে বিমলের সঙ্গে গাছের উপরে উঠতে লাগলাম। অনেক উঁচুতে উঠে বিমল বলল, এবার খুব সাবধানে এসো। এ দেখো ডাল, এই ডাল বেয়ে গিয়ে ছাদের উপর লাফিয়ে পড়তে হবে। আবছায়ার মতন ডালটা দেখতে পেলাম। বিমল আগে ডালটা ধরে এগিয়ে গেল। একটা অস্পষ্ট শব্দে বুঝলুম সে ছাদের উপর লাফিয়ে পড়ল। আমি দুপা রেখে আর দুহাতে প্রাণপণে ডালটা ধরে ধীরে ধীরে এগোতে লাগলাম। প্রতি মুহূর্তেই মনে হয় এই বুঝি পড়ে যাই। সেখান থেকে পড়ে গেলে স্বয়ং ধনন্তরীও আমাকে বাঁচাতে পারবে না। হঠাৎ বিমলের অস্পষ্ট গলা পেলাম, ব্যাস, ডাল ধরে ঝুলে পড়ো। আমি ভয়ে ভয়ে ডাল ধরে ঝুলে পড়লাম। এইবার ডাল ছেড়ে দাও। ডাল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ধূপ করে ছাদের উপর গিয়ে পড়লাম। বিমল আমার পিঠ চাপড়ে বলল, সাব্বাস। আমি কিন্তু মনের মধ্যে কিছু মাত্র ভরসা পেলাম না। এসেছি চোরের মতো পরের বাড়িতে, ধরা পড়লেই হাতে পড়তে হবে হাত করা। তারপর এক ভাবনা, পালাবো কোন পথ দিয়ে? লাফিয়ে তো ছাদে নামলাম, কিন্তু লাফিয়ে তো আর এই উঁচু ডালটা ফের ধরা যাবে না। বিমলকেও আমার ভাবনার কথা বললাম। বিমল বলল, সদর দরজা ভেতর থেকে বন্ধ বলেই আমরা গাছে চড়তে হলো। পালাবার সময় দরজা খুলেই পালাবো, কিন্তু বাড়িতে দারোয়ান আছে যে, তার ব্যবস্থা পরে করা যাবে। এখন চলো দেখি নিচে নাম্বার সিঁড়ি কোন দিকে। পা টিপে টিপে এসো। ছাদের পশ্চিম কোণে সিঁড়ি পাওয়া গেল। বিমল
আগে আগে নামতে লাগলো। আমি রইলুম পেছনে। সিঁড়ি দিয়ে নেমেই একটা ঘর। বিমল দরজার উপরে কান পেতে চুপি চুপি আমাকে বলল, এ ঘরে কে ঘুমাচ্ছে, তার নাক ডাকছে। চোরা লণ্ঠনের আলোর পথ দেখে আমরা দালানের ভেতরে গিয়ে ঢুকলাম। একপাশে 3টে ঘর, সব ঘরই ভেতর থেকে বন্ধ। বিমল চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো। আমি তো একেবারে হতাশ। এত বড় বাড়ি, ভিতরকার খবর আমরা কিছুই জানি না। এতটুকু একটা মরার মাথা কোথায় লুকানো আছে, কি করে আমরা সে খোঁজ পাব? বিমলও যেমন পাগল, আমাদের খালি কাদা ঘেটে মরাই সারা হলো। হঠাৎ বিমল বলল, ওধারকার দালানের একটা ঘরে দরজা দিয়ে আলো দেখা যাচ্ছে, চলো ওদিকে। বিমল আস্তে আস্তে সেই দিকে গিয়ে ঘরের সামনে দাঁড়ালো। দরজাটা ঠেলতেই একটু খুলে গেল। ফাঁক দিয়ে উঁকি মেরে বিমল খানিকক্ষণ কি দেখল, তারপর ফিরে আমার কানে কানে বলল, দেখো। দরজার ফাঁক দিয়ে যা দেখলাম তাতে আনন্দে আমার বুকটা নেচে উঠল। টেবিলের উপর মাথা রেখে করালি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, আর মাথার কাছেই পড়ে রয়েছে আমরা যা চাচ্ছি তাই, সেই মরার মাথাটা। করালি নিশ্চয়ই সংকেতগুলোর অর্থ বুঝবার চেষ্টা করছিল, তারপর কখন হতাশ ও প্রান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। করালি তাহলে সত্যিই চোর? বিমল খুব সাবধানে দরজাটা আর একটু খুলে পায়ের আঙুলে ভর দিয়ে ঘরের ভিতরে গেল। তারপর ঘুমন্ত করালির পিছনে গিয়ে দাঁড়িয়ে হাত বাড়িয়ে মরার মাথাটা টেবিলের উপর থেকে তুলে নিল। তারপর হাসতে হাসতে ঘরের ভিতর থেকে বেরিয়ে এলো। এত সহজে কেল্লা ফতে হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। এইবার পালাতে হবে। একবার বাইরে যেতে পারলেই আমরা নিশ্চিন্ত। আমাদের পায় কে? দুজনেই এক তলায় গিয়ে নামলাম। উঠান পার হয়েই সদর দরজা। কিন্তু মুশকিল, বিমলের চোরা লণ্ঠনের আলোতে দেখা গেল একটা খুব লম্বা চওড়া জোয়ান দারোয়ান দরজা জুড়ে চিৎপাত হয়ে শুয়ে দিব্যি আরামে নিদ্রা নিচ্ছে। বিমল কিন্তু একটু ইতস্তত করল না। সে খুব আস্তে আস্তে দারোয়ানকে টপকে দরজার খিল খুলতে গেল। ভয়ে আমার বুক টিপ টিপ করতে লাগলো। একটু শব্দ হলেই সর্বনাশ। কিন্তু বিমল কি বাহাদুর! সে এমন সাবধানে দরজা খুলল যে একটুও আওয়াজ হলো না। হঠাৎ আমার নাকের ভেতর কি একটা পোকা ঢুকে গেল। সঙ্গে সঙ্গে হ্যাচ্চো করে খুব জোরে আমি হেঁচে ফেললুম। অমনি দারোয়ানের ঘুম ভেঙে গেল। বাজখাই গলায় সে চেঁচিয়ে উঠল, কোন হ্যাঁ রে? লণ্ঠনটা তখন ছিল আমার হাতে। তার আলোতে দেখলাম বিমল বিদ্যুতের মতন ফিরে দাঁড়ালো। তারপর বাঘের মতন দারোয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে তার গলা টিপে ধরল। খানিকক্ষণ গো গো করেই চোখ কপালে তুলে দারোয়ানজি একেবারে অজ্ঞান। তারপর আর কি, দে ছুট তো দে ছুট। ঘোড়া দৌড়ের ঘোড়া তখন ছুটে আমাদের ধরতে পারতো না। একদমে বাড়িতে এসে তবে হাঁপ ছেড়ে বাঁচলাম। এক এক গোসল জল খেয়ে ঠান্ডা হয়ে বাইরে গিয়ে বসলাম। রাত যখন 2:30 বিমল বলল, আজ রাতে আর ঘুম নয়, কাল বৈকালের গাড়িতে আমরা আসাম যাব। আমি আশ্চর্য হয়ে বললাম, সে কি এত তাড়াতাড়ি? বিমল বলল, হ্যাঁ, তাড়াতাড়ি না করলে চলবে না। করালি রাস্কেল আমাদের উপর চটে রইল। মরার মাথা যে আমরাই আবার তার হাত থেকে ছিনিয়ে এনেছি, এতক্ষণে নিশ্চয়ই সে তা টের পেয়েছে। কখন কি ফ্যাসাদ বাঁধিয়ে বসবে কে জানে। কালই দুর্গা বলে বেরিয়ে পড়তে হবে। আমি আপত্তি জানিয়ে বললাম, মা গেছেন শান্তিপুরে মামার বাড়িতে, তাকে না জানিয়ে আমি কি করে যাব? বিমল বলল, তাকে চিঠি লিখে দাও, আমার সঙ্গে তুমি আসামে বেড়াতে যাচ্ছ। বড় তাড়াতাড়ি বলে যাবার আগে দেখা করতে পারলে না। আমি চিন্তিত মুখে বললাম, চিঠি যেন লিখে দিলাম, কিন্তু এত বড় একটা কাজে যাচ্ছি, অনেক বন্দোবস্ত করতে হবে যে, কালকের মধ্যে সব গুছিয়ে উঠতে পারবো কেন? বিমল বিরক্ত স্বরে বলল, তোমাকে বিশেষ কিছুই করতে হবে না, বন্দোবস্ত যা করবার তা আমি করব। তুমি খালি কাপড় চোপড় আর গোটা কতক কোট প্যান্ট নিয়ে, বুঝলে অকর্মার ধারী।
কেন, কোট প্যান্ট আবার কি হবে? যেতে হবে পাহাড় আর জঙ্গলে। সেখানে ফুলবাবুর মতন কাছা কোচা সামলাতে গেলে চলবে না, তাহলে পদে পদে বিপদে পড়তে হবে। আমি চুপ করে ভাবতে লাগলাম। বিমল বললে, ভেবেছিলাম দুজনেই যাব, কিন্তু তুমি যেরকম নাবালক গোবেচারা দেখছি, সঙ্গে একজনকে নিলে ভালো হয়। কাকে নেবে? আমার চাকর রামহরিকে। সে আমাদের পুরনো লোক, বিশ্বাসী, বুদ্ধিমান, আর তার গায়েও খুব জোর। আমার জন্য সে হাসতে হাসতে প্রাণ দিতে পারে। আচ্ছা, সে কথা মন্দ নয়, আমিও বাঘাকে সঙ্গে নিয়ে যাব। তাতে তোমার আপত্তি? চুপ বলেই বিমল এক লাফে দাঁড়িয়ে উঠল। তারপর ছুটে গিয়ে হঠাৎ ঘরের একটা জানালা দুহাট করে খুলে দিল। স্পষ্ট দেখলাম জানালার বাহির থেকে একখানা বিশ্রী কালো কুচকুচে মুখ বিদ্যুতের মতন একপাশে সরে গেল। জানালায় কান পেতে নিশ্চয়ই কেউ আমাদের কথাবার্তা শুনছিল। বিমলও দাঁড়ালো না। ঘরের কোণ থেকে একগাছা মাথা সমান উঁচু মোটা বাঁশের লাঠি নিয়ে এক ছুটে বেরিয়ে গেল। আমি ঘরের দরজায় খিল লাগিয়ে আড়ষ্ট হয়ে বসে রইলাম। খানিক পরে বিমল ফিরে এসে আমাকে ডাকলো। আমি একবার দরজা খুলে দিয়ে তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? লোকটাকে ধরতে পারলে? লাঠিগাছা ঘরের কোণে রেখে দিয়ে বিমল হাঁপাতে হাঁপাতে বলল, না, পেছনে তাড়া করে অনেক দূর গিয়েছিলাম, কিন্তু ধরতে পারলাম না। লোকটা কে বলো দেখি? কে আবার? করালির লোক, খুব সম্ভব ভাড়াটে গুন্ডা। কুমার, ব্যাপার কিরকম গুরুতর তা বুঝছো কি? লোকটা আমাদের কথা হয়তো সব শুনেছে। বিমল, তুমি ঠিক বলেছ। আমাদের আর দেরি করা উচিত নয়, আমরা কালকেই বেরিয়ে পড়ব। তা তো পড়ব, কিন্তু বিপদ হয়তো আমাদের সঙ্গে সঙ্গেই যাবে। তার মানে? করালি বোধহয় তার দলবল নিয়ে আমাদের সঙ্গে যাবে। আমি একেবারে দমে গেলাম। বিমল বসে বসে ভাবতে লাগলো। অনেকক্ষণ পর সে বলল, যা থাকে কপালে। তা বলে করালির ভয়ে আমরা যে কোচের মতন হাত গুটিয়ে ঘরের কোণে বসে থাকবো, এ কিছুতেই হতে পারে না। কালকেই আমাদের যাওয়া ঠিক। আমি কাতরভাবে বললাম, বিমল, গোয়ার তুমি করো না। বিমল চৌকির উপর একটা ঘুষি মেরে বলল, আমি যাবই যাব। তোমার ভয় হয় বাড়িতে বসে থাকো। আমি নিজে জকের ধন এনে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে যাব। দেখি করালি হারে কি আমি হারি। আমি তার হাত ধরে বললাম, বিমল, আমি ভয় পাইনি। তুমি যাও তো, আমি নিশ্চয়ই তোমার সঙ্গে যাব। কিন্তু ভেবে দেখো, শেষটা বন জঙ্গলের ভিতর একটা খুনোখুনি হতে পারে। করালির দল ভারী, আমরা আর কিছুই করতে পারবো না। বিমল অবহেলার হাসি বললে, করালি নিকুচি করেছে। কুমার, আমার পায়েই খালি জোর নেই, বৃদ্ধির জোরও আমার কিছু কিছু আছে। তুমি কিছু ভেবো না, আমার সঙ্গে চলো। করালিকে কিরকম নাকানি চোবানি খাওয়াই একবার দেখে নিও। আমি বিমলকে ভালো রকম চিনি। সে মিছে জাত কাকে বলে জানে না। সে যখন আমাকে অভয় দিচ্ছে, তখন মনে মনে নিশ্চয়ই কোনো একটা নতুন উপায় ঠিক করেছে। কাজেই আমিও নিশ্চিতভাবে বললাম, আচ্ছা ভাই, তুমি যা বলো আমি তাতেই রাজি। সারা রাত জিনিসপত্র গুছিয়ে ভোরের মুখে ঘণ্টাখানেক গড়িয়ে যথাসময়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমাদের দলে রইল বিমলের পুরনো চাকর রামহরি ও আমার কুকুর বাঘা। দুটো বড় বড় ব্যাগ, একটা সুটকেস ও একটা ইকমিক কুকার। বিমল আর কিছু সঙ্গে নিতে দিল না। ব্যাগ দুটোর ভিতরে কিন্তু ছিল না এমন জিনিস নেই। ছড়ি, ছোড়া, কাঁচি, নানা রকম ওষুধ ভরা ছোট একটি বাক্স, ফটো তুলবার ক্যামেরা, ইলেকট্রিক টর্চ বা মশাল, ফ্লাক্স যার সাহায্যে দুধ, জল বা চা ভরে রাখলে 24 ঘন্টা সমান ঠান্ডা বা গরম থাকে, গোটা কতক বিস্কুট, ফল ও মাছ মাংসের টিন। অনেক দিন যা নষ্ট হবে না। আসাম সম্বন্ধে খান কয়েক ইংরেজি বই, খাতা, ছোট ছোট দুটো বালিশ আর শতরঞ্চি ও কাফরির সেই দুটো মুখোশ। বিমলের মতে পরে ও দুটো কাজে লাগতে পারে প্রভৃতি কত রকমের জিনিস যে এই ব্যাগ দুটোর ভিতর ভরা আছে, তা আর নাম করা যায় না। সুটকেসের ভিতর আমাদের জামা কাপড় রইল। আমরা প্রত্যেকেই এক এক গাছা মোটা দেখে লাঠি নিলাম। দরকার হলে
এই লাঠি দিয়ে মানুষের মাথা খুব সহজেই ভাঙা যেতে পারবে। অবশ্য বিমল বন্দুক দুটো সঙ্গে নিতে ভুলল না। বাড়ি ছেড়ে বেরোবার সময় মনটা যেন কেমন করতে লাগলো। দেশ ছেড়ে কোথায় কোন বিদেশে পাহাড়ের জঙ্গলে বাঘ ভাল্লুক আর শত্রুর মুখে পড়তে চললাম। যাবার সময়ে মায়ের পায়ে প্রণাম পর্যন্ত করে যেতে পারলাম না। কে জানে এ জীবনে আর কখনো ফিরে এসে মাকে দেখতে পারবো কিনা। একবার মনে হলো বিমলকে বলি যে আমি যাব না, কিন্তু পাছে সে আমাকে ভীরু ভেবে বসে। সেই ভয়ে মনকে শক্ত করে রইলাম। বিমলও আমার মুখের পানে তাকিয়ে মনের কথা বোধহয় বুঝতে পারলো, কারণ হঠাৎ সে আমাকে জিজ্ঞাসা করলো, কুমার তোমার মন কেমন করছে? আমি সত্যি কথাই বললাম, একটু একটু করছে বই কি। মায়ের জন্য? ভেবো না, খুব সম্ভব আজকেই হয়তো তোমার মাকে তুমি দেখতে পাবে। আমি আশ্চর্য হয়ে বললাম, কি করে? আমরা তো যাচ্ছি আসামে। তা যাচ্ছি বটে, বলেই বিমল একবার সন্দেহের সঙ্গে পিছন দিকে চেয়ে দেখল তার চোখ মুখের ভাব উদ্বিগ্ন। সে নিশ্চয়ই দেখেছিল শত্রুরা আমাদের পিছু নিয়েছে কিনা, কিন্তু কারুকেই দেখতে পাওয়া গেল না। বিমলের বাড়ির গাড়ি আমাদের স্টেশনে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিল। আমরা গাড়িতে গিয়ে চড়ে বসলাম। গাড়ি ছেড়ে দিল। বিমল সারা পথ অন্যমনস্ক হয়ে রইল। মাঝে মাঝে তেমনি উদ্বেগের সঙ্গে জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছন পানে চেয়ে দেখতে লাগলো। শিয়ালদহ স্টেশনে পৌঁছে আমরা গাড়ি থেকে নামলাম। একবার চারিদিকে সতর্ক চোখে দেখে নিয়ে বললাম, বিমল, আপাতত আমাদের কোনো ভয় নেই। করালি আমাদের পিছু নিতে পারেনি। বিমল সে কথার জবাব না দিয়ে বলল, তোমরা এইখানে দাঁড়িয়ে থাকো, আমি টিকিট কিনে আনি। টিকিট কিনে ফিরে এসে বিমল আমাদের নিয়ে স্টেশনের ভিতরে গিয়ে ঢুকলো। বাঘাকে জন্তুদের কামরায় তুলে দিয়ে এলো। বাঘা বেচারি এত লোকজন দেখে ভড়কে গিয়েছিল। সে কিছুতেই আমার সঙ্গ সারতে রাজি হলো না। শেষটা বিমল শিকলি ধরে তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে গেল। গাড়ি ছাড়তে এখনো দেরি আছে। কামরার মধ্যেও ভেজায় গরম। দেখি আমি গাড়ি থেকে নেমে পড়ে প্ল্যাটফর্মের উপর পায়চারি করতে লাগলাম। ঘুরতে ঘুরতে গাড়ির একেবারে শেষ দিকে গেলাম। হঠাৎ একটা কামরার ভিতর আমার নজর পড়ল। সঙ্গে সঙ্গে আমার সারা দেহ কাঁটা দিয়ে উঠল। আমি সভয়ে দেখলাম কামরার ভিতরে করালি বসে আছে, দুজন মিস কালো গুন্ডার মতো লোকের সঙ্গে। হাত মুখ নেড়ে করালি কি কথাবার্তা কইছিল। আমাকে দেখতে পেল না। আমি তাড়াতাড়ি ছুটে নিজের গাড়িতে এসে উঠে পড়লাম। বিমল বলল, কি হে কুমার, ব্যাপার কি? চোখ কপালে তুলে ছুটতে ছুটতে আসছো কেন? আমি বললাম, বিমল, সর্বনাশ হয়েছে। বিমল হেসেই বলল, কিছুই সর্বনাশ হয়নি। তুমি করালিকে দেখেছো তো? তার হয়েছে কি? সে যে আমাদের সঙ্গ ছাড়বে না আমি তা অনেকক্ষণ আগেই জানি। যাক, তুমি ভয় পেও না, চুপ করে নিশ্চিন্ত হয়ে বসে থাকো। বিমল যত সহজে ব্যাপারটা উড়িয়ে দিল, আমি সেটা পারলাম না। আস্তে আস্তে এক কোণে গিয়ে বসে পড়লাম বটে, মন কিন্তু বিমর্ষ হয়ে রইল। বিমল আমার ভাব দেখে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে গাড়ি ছেড়ে দিল। জানি না কপালে কি আছে, জঙ্গলের ভিতরে অপঘাতেই মরতে হবে দেখছি। করালির সঙ্গে কত লোক আছে তাকে জানে। সে যখন আমাদের পিছু নিয়েছে তখন সহজে কি আর ছেড়ে দেবে? আমি খালি এই সব কথা ভেবে নানা রকমের বিপদের কল্পনা করে শিউরে উঠতে লাগলাম। বিমল কিন্তু দিব্যি আরামে সামনের বেঞ্চে পা তুলে দিয়ে বসে নিজের মনে কি একখানা বই পড়তে লাগলো। গাড়ি একটা স্টেশনে এসে থামলো। বিমল মুখ বাড়িয়ে স্টেশনের নাম দেখে আমাকে বলল, কুমার, প্রস্তুত হও, পরের স্টেশনে রানঘাট, এখানেই আমরা নামবো। এ আবার কি কথা? আমি আশ্চর্য হয়ে বললাম, রানাঘাটে নামবো কেন? সেখান থেকে শান্তিপুরে তোমার মামার বাড়িতে মায়ের কাছে যাব। হঠাৎ তোমার মত বদলালো কেন? মত কিছুই বদলায়নি। আজ কি করব কাল থেকেই আমি তা জানি, কিন্তু তোমাকে কিছুই বলিনি। এ দেখো, আমি শান্তিপুরের টিকিট কিনেছি। এর কারণ কিছু বুঝলে কি? না, আমি বেশ জানতাম করালি আমাদের পিছু নেবে। কালকেই তার চর শুনে গেছে আমরা আসামে যাব। আজও সে জানে আমরা আসাম ছাড়া আর কোথাও যাব না। সে তাই ভেবে নিশ্চিন্ত হয়ে গাড়ির ভেতরে বসে থাকুক, আর সেই ফাঁকে আমরা রানাঘাটে নেমে পড়ি।
দিন কয়েক তোমার মামার বাড়িতে বসে আমরা তো মজা করে পোলাও কালিয়া খেয়ে নিই। আর ওদিকে করালি যখন জানতে পারবে আমরা আর গাড়ির ভেতরে নেই, তখন মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়বে। নিশ্চয়ই ভাববে যে আমরা তাকে ভুলিয়ে অন্য কোনো ঠিকানায় জকের খোঁজে গেছি। সে হতাশ হয়ে কলকাতার দিকে ফিরবে, আর আমরা তোমার মায়ের আশীর্বাদ নিয়ে আসামের দিকে যাত্রা করব। আর কেউ আমাদের কিছু নিতে পারবে না। আমার পক্ষে এটা হলো সাপে বর। ওদিকে করালিও জব্দ, আর এদিকে আমারও মায়ের সঙ্গে দেখা হয়ে গেল। একেই বলে লাঠি না ভেঙে সাপ মারা। বিমলের দোকানে হাত চেপে ধরে আমি বলে উঠলাম, ভাই তুমি কি বুদ্ধিমান, আমি যে অবাক হয়ে যাচ্ছি। গাড়ি রানাঘাটে এসে থামতেই আমরা টপাটপ নেমে পড়লাম। কেউ আমাদের দেখতে পেল না। 3 দিন মামার বাড়িতে খুব আদরে কাটিয়ে মায়ের কাছ থেকে আমি বিদায় নিলাম। মা কি সহজে আমাকে ছেড়ে দিতে চান? তবু তাকে আমরা জকের ধন আর বিপদ আপদের কথা কিছুই বলিনি। তিনি শুধু জানতেন আমরা আসামে বেড়াতে যাচ্ছি। যাবার সময় বিমলকে ডেকে মা বলল, দেখো বাবা, আমার শিবরাত্রির সলতেটুকুকে তোমার হাতে সঁপে দিলাম, ওকে সাবধানে রেখো। বিমল বলল, ভয় কি মা, কুমার তো আর কচি খোকাটি নেই, ওর জন্য তোমাকে কিছু ভাবতে হবে না। মা বলল, না বাছা, কুমারকে তুমি কোথাও একলা ছেড়ে দিও না, ও ভাবি গোয়ার। গোবিন্দ কি করতে কি করে বসবে কিছুই ঠিক নেই। ও যদি তোমার মতো শান্তশিষ্ট হতো তাহলে আমাকে আর এত ভেবে মরতে হতো না। বিমল একটু মুচকি হেসে বলল, আচ্ছা মা, আমি তো সঙ্গে রইলাম, কুমার যাতে গোয়ার তুমি করতে না পারে সেদিকে আমি চোখ রাখবো। আমি মনে মনে হাসতে লাগলাম। মা ভাবছেন আমি গোয়ার গোবিন্দ আর বিমল শান্তশিষ্ট। কিন্তু বিমল যে আমার চেয়ে কত বড় গোয়ার আর ডানপিটে, মা যদি তা ঘুণাক্ষরেও জানতেন। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে আমি বিমল আর রামহরি দুর্গা বেরিয়ে পড়লাম বাঘা। বিমল আমাদের পেছনে পেছনে আসতে লাগলো, কিন্তু শান্তিপুর স্টেশনের ভেতর এসে রেলগাড়িকে দেখেই বাঘা পেটের তলায় ল্যাজ গুজে একেবারে যেন মুষড়ে পড়ল। সে বুঝলো আবার তাকে জন্তুদের গাড়ির ভেতরে নিয়ে গিয়ে একটা বেঁধে আসা হবে। রানাঘাটে নেমে আবার আমরা আসল গাড়ি ধরলাম। বিমল খুশি মুখে বলল, যাক, এবার আর করালির ভয় নেই। সে হয়তো আসামে বসে নিজের হাত কামড়াচ্ছে আর আমাদের মুন্ডুপাত করছে। আমি বললাম, আসাম থেকে করালি এখন কলকাতায় ফিরে থাকতেও পারে। বিমল বলল, কলকাতায় কেন, সে এখন জমালয়ে গেলেও আমার আপত্তি নেই। চলো গাড়িতে উঠে বলা যাক। অনেক রাতে গাড়ি সারাঘাটে গিয়ে দাঁড়ালো। আমি যে সময়ের কথা বলছি, পদ্মার উপর তখনও সারার বিখ্যাত পুলটি তৈরি হয়নি। সারাঘাটে সকলকে তখন গাড়ি থেকে নেমে স্টিমারে করে পদ্মার ওপারে গিয়ে আবার রেলগাড়ি চড়তে হতো। কাজেই সারায় এসে আমাদেরও মালপত্র নিয়ে গাড়ি থেকে নামতে হলো। আগেই বলেছি আমি কখনো কলকাতার বাইরে পা বাড়াইনি। স্টিমারে চড়ে চারিদিকে দৃশ্য দেখে আমার যেন তাক লেগে গেল। কলকাতার গঙ্গার চেয়েও চওড়া নদী যে আবার আছে, এই পদ্মাকে দেখে প্রথম সেটা বুঝতে পারলাম। আকাশে চাঁদ উঠেছে আর গায়ে জ্যোৎস্না মেখে পদ্মা নেচে ফুলে বেগে ছুটে চলেছে রূপোর জল। মাঝে মাঝে সাদা ধবধবে বালির চর চোখের সামনে কখনো জেগে উঠেছে, কখনো মিলিয়ে যাচ্ছে স্বপ্নের ছবির মতন। আমার মনে হলো ওই নিরিবিলি বালির চরগুলোর মধ্যে হয়তো এতক্ষণ পরীরা এসে হাসি খুশি খেলাধুলা করছিল। স্টিমারের গর্জন শুনে দৈত্য বা দানব আসছে ভেবে এখন তারা ভয় পেয়ে হাওয়ার সঙ্গে হাওয়া হয়ে মিশিয়ে গেছে। বালির চর এড়িয়ে স্টিমার ক্রমেই অন্য তীরের দিকে এগিয়ে যাচ্ছে। খালশিরা জল মাপছে আর চেঁচিয়ে চেঁচিয়ে কি বলছে। স্টিমারের একদিকে নানান জাতের মেয়ে পুরুষ একসঙ্গে জড়ামড়ি করে বসে শুয়ে দাঁড়িয়ে গোলমাল করছে, আর একদিকে ঢেকের উপর উজ্জ্বল আলোতে চেয়ার টেবিল পেতে বাহার দিয়ে বসে সাহেব ম্যামরা খানা খাচ্ছে। খানিকক্ষণ পরে অন্যদিকে মুখ ফেরাতেই দেখি একটা লোক আর চোখে আমার পানে তাকিয়ে আছে। তার সঙ্গে আমার চোখাচোখি হতেই সে হনহন করে এগিয়ে ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেল। স্টিমার ঘাটে এসে লাগলো।
আমরা সবাই একে একে নিচে নেমে স্টেশনের দিকে চললাম। আসাম মেল তখন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে ভোজ ভোজ করে ধোঁয়া ছাড়ছিল। আমরাও তার পেটের ভিতর ঢুকে নিশ্চিন্ত হয়ে বসলাম। কামরার জানালার কাছে আমি বসেছিলাম। প্ল্যাটফর্মের ওপাশে আর একখানা রেলগাড়ি, সেখানেতে দার্জিলিংয়ের যাত্রীদের ভিড়। ফার্স্ট ও সেকেন্ড ক্লাসে সাহেব ম্যামরা কামরার ভেতরে বিছানা পাচ্ছিল এক ঘুমে রাত কাটিয়ে দেওয়ার জন্য। তাদের ঘুমের আয়োজন দেখতে দেখতে আমারও চোখ ঢুলে এলো। আমি শুয়ে পড়বার চেষ্টা করছি। হঠাৎ আবার দেখলাম স্টিমারের সেই অচেনা লোকটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তেমনি আর চোখে আমাদের দিকে বারে বার চেয়ে দেখছে। এবার আমার ভারী সন্দেহ হলো। বিমলের দিকে ফিরে বললাম, ওহে দেখো দেখো। বিমল বেঞ্চের উপর কম্বল পাততে পাততে বলল, আর দেখাশোনার কিছু নয়, এখন চোখ বুজে নাক ডাকিয়ে ঘুমাবার সময়। ওহে না দেখলে চলবে না। স্টিমার থেকে একটা লোক বারবার আমাদের উপর নজর রেখেছে, এখনো সে দাঁড়িয়ে আছে যেন পাহারা দিচ্ছে। শুনেই বিমল এক লাফে জানালার কাছে এসে বলল, ওই কোথায়? ওই যে। কিন্তু লোকটা তখন বুঝতে পেরেছিল যে আমরা তার উপর সন্দেহ করেছি। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে সেখান থেকে সরে পড়ল। বিমল চিন্তিতর মতো বলল, তাই তো, এ আবার কে? করালির চর নয় তো? করালি? কিন্তু সে কি করে জানবে আজ আমরা এখানে আছি? হয়তো করালি আমাদের চালাকি ধরে ফেলেছে। সে জানতো আমরা 2-4 দিন পরেই আবার আসামে যাব। আসামে যেতে গেলে এ পথেই আসতে হবে, তাই সে হয়তো এখানে এতদিন ঘাঁটি মেরে বসেছিল। অসম্ভব নয়। আচ্ছা, একবার নেমে দেখা যাক করালি এই গাড়ি কোনো কামরায় লুকিয়ে আছে কিনা। এই বলেই বিমল প্ল্যাটফর্মের উপরে নেমে এগিয়ে গেল। গাড়ি যখন ছাড়ে ছাড়ে বিমল তখন ফিরে এলো। আমি বললাম, কি দেখলে? কিছুই না, প্রত্যেক কামরায় তন্ন তন্ন করে খুঁজেছি, করালি কোথাও নেই। বোধহয় আমরা মিছে সন্দেহ করেছি। বিমলের কথায় অনেকটা নিশ্চিন্ত হলাম, যদিও আমার মনের মধ্যে কেমন একটা খটকা লেগে রইল। গাড়ি ছেড়ে দিল। বিমল বলল, ওহে কুমার, এই বেলা যতটা পারো ঘুমিয়ে নাও। আসামে একবার গিয়ে পড়লে হয়তো আমাদের আহার নিদ্রা একরকম ত্যাগ করতেই হবে। বিমল বেঞ্চের উপর বলে শাটান লম্বা হলো। আমি শুয়ে পড়লাম। সুখের বিষয়, এই কামরায় আর কেউ ছিল না, সুতরাং ঘুমে আর ব্যাঘাত পড়বার ভয় নেই। আমরা খাসিয়া পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আছি। সামনে বুদ্ধদেব এক পাথরের মূর্তি। গভীর রাত্রি, আকাশে চাঁদ নেই, সবদিকে খালি অন্ধকার আর অন্ধকার। মাথার অনেক উপরে তারাগুলো টিপটিপ করে জ্বলছে। তাদের আলোতে আশেপাশে অনেকগুলো পাহাড়ের মাথা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আমার মনে হলো সেগুলো যেন বড় বড় দানবের কালো কালো মায়ামূর্তি। তারা যেন প্রেতপুরের পাহারাওয়ালার মতো ওত পেতে হুমড়ি খেয়ে রয়েছে। এখনই হুড়মুড় করে আমাদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে। চারদিকে এত স্তব্ধ যে গায়ে কাটা দেয়, বুক ছাত করে। শুধু রাত করছে ঝিমঝিম ঝিমঝিম, আর ভয়ে কেঁপে গাছপালা করছে সর 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 সর। বিমল চুপি চুপি আমাকে বলল, এই বুদ্ধদেবের মূর্তি, এইখানেই যকের ধন আছে। হঠাৎ কে খলখল করে হেসে উঠল। সে বিকট হাসির প্রতিধ্বনি যেন পাহাড়ের মাথাগুলো টপকে লাফাতে লাফাতে কোথাও কত দূরে কোন চির অন্ধকারের দেশের দিকে চলে গেল। আমি স্তম্ভিত হয়ে গেলাম। রামহরি আতকে উঠে দুহাতে মুখ চেপে ঢেপে ধুস করে বসে পড়ল। বাঘা আকাশের দিকে মুখ তুলে ল্যাজ গুটিয়ে ঘেউ ঘেউ করে কাঁদতে লাগলো। বিমল সাহস ভর করে বলল, কে হাসলে? আবার সেই খলখল করে বিকট হাসি। কে যে হাসছে কিছুই দেখা যাচ্ছে না, তবে যে হাসি নিশ্চয়ই মানুষের নয়। মানুষ কখনো এমন ভয়ানক হাসি হাসতে পারে না। বিমল আবার বলল, কে তুমি হাসছো? আমি। সে কি স্বর গম্ভীর! কে তুমি? সাহস থাকলে আমার সামনে এসো। আমি তোমার সামনেই আছি। মিথ্যে কথা, আমার সামনে খালি বুদ্ধদেবের মূর্তি আছে। হা 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 হা, আমাকে বুদ্ধদেবের মূর্তি ভাবছো? কে দেখো ছোকরা, আমি জগ। বুদ্ধদেবের সেই মূর্তিটা একটু একটু নড়তে লাগলো, আর চোখ দুটো ধক ধক করে জ্বলে উঠল। বিমল বন্দুক তুললে মূর্তিটা আবার খলখল করে এসে বলল,
তোমার বন্দুকের গুলিতে আমার কিছুই হবে না। বিমল বলল, কিছু হয় কি না দেখাচ্ছি। সে বন্দুকের গোড়া টিপতে উদ্যত হলো। আকাশ কাঁপানো স্বরে মূর্তি চেঁচিয়ে বলল, খবরদার, তোমার গুলি লাগলে আমার গায়ের পাথর চটে যাবে। বন্দুক ছুড়লে তোমারই বিপদ হবে। হোক গে বিপদ, বিপদকে আমি ডরাই না। জানো, আমি আজ হাজার হাজার বছর ধরে এইখানে বসে আছি, আর তুমি কালকের ছোকরা হয়ে আমার শান্তি ভঙ্গ করতে এসেছো। কি চাও তুমি? গুপ্তধন? হা হা হা, গুপ্তধন চাও? ভারী আম্বাজে! এই গুপ্তধন নিতে এসে এখানে তোমার মতো কত মানুষ মারা পড়েছে তা জানো? ওই দেখো তাদের শুকনো হাড়। মূর্তির চোখের আলোতে দেখলাম একদিকে মস্ত বড় হাড়ের ডিপি। হাজার হাজার মানুষের হাড়। সেই ডিপি অনেকখানি উঁচু হয়ে উঠেছে। বিমল একটু না দমে বলল, ও দেখো, আমি ভয় পাই না। আমি গুপ্তধন চাই। আমি গুপ্তধন দেব না। দিতেই হবে। না না না, তাহলে বন্দুকের গুলিতে তোমার আগুন চোখ কানা করে দেব। গর্জন করে মূর্তি বলল, তার আগেই আমি তোমাকে বধ করব। তুমি তো পাথর, এক পা এগুতে পারবে না। আমি তোমার নাগালের বাইরে দাঁড়িয়ে আছি। তুমি আমার কি করবে? হা 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 হা। যে দেখো, এখানে চারিদিকেই আমার প্রহরীরা দাঁড়িয়ে আছে। আমার হুকুমে এখনই ওরা তোমাদের টিপে মেরে ফেলবে। কোথায় তোমার প্রহরী? প্রত্যেক পাহাড় আমার প্রহরী। ওরাও তো পাথর, তোমার মতন নড়তে পারে না। ওসব বাজে কথা রেখে হয় আমাকে গুপ্তধন দাও, নয় আমি তোমাকে গুলি করলাম। বিমল আবার বন্দুক তুলল। তবে মারো। প্রহরী মূর্তির আগুন চোখ নিভে গেল। সঙ্গে সঙ্গে পলক না যেতেই অন্ধকারের মতো অনেকগুলো পাহাড়ের মতো মস্ত বড় কি কতগুলো লাফিয়ে উঠে আমাদের উপর এসে পড়ল। বিষম এক ধাক্কায় মাটির উপর পড়ে অসহ্য যতনায় চেঁচিয়ে আমি বললাম, বিমল! আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখলাম রেলগাড়ির বেঞ্চের উপর থেকে গড়িয়ে আমি নিচে পড়ে গেছি। আর বিমল আমার মুখের উপরেই ঝুঁকে বলেছে, ভয় কি কুমার? সে রাস্কেল পালিয়েছে। তখনও স্বপ্নের ঘোর আমার যায়নি। আমি ভয়ে ভয়ে বললাম, ঝক আর নেই? বিমল আশ্চর্য হয়ে বলল, ঝকের কথা কি বলছো কুমার? আমি উঠে বসে চোখ কষলে অপ্রস্তুত হয়ে বললাম, বিমল, আমি এতক্ষণ একটা বিদঘুটে স্বপ্নে দেখছিলাম। শুনলে তুমি অবাক হবে। বিমল বলল, আর গাড়ির ভিতরে এখনই যে কাণ্ডটা হয়ে গেল তা মোটেই স্বপ্ন নয়। শুনলে তুমিও অবাক হবে। আমি হতভম্বের মতো বললাম, গাড়ির ভিতর আবার কি কাজ হলো? বিমল বলল, একটা চোর এসেছিল। চোর? বলো কি? হঠাৎ ঘুম ভেঙে দেখি একটা লোক আমাদের ব্যাগ হাতড়াচ্ছে। আমি তখন উঠে তার রগে এক ঘুষি বসিয়ে দিলাম। সে ঠিকরে তোমার গায়ের উপর গিয়ে পড়লো। সঙ্গে সঙ্গে তুমিও আতকে উঠে বেঞ্চির তলায় হলে চিৎপাত। লোকটা পড়েই আবার দাঁড়িয়ে উঠল। তারপর চোখের নিমেষে জানালা দিয়ে বাইরে এক লাফ মেরে অদৃশ্য হয়ে গেল। চলন্ত ট্রেন থেকে সে লাফ মারলো? তাহলে নিশ্চয়ই মারা পড়েছে। বোধ হয় না, ট্রেন তখন একটা স্টেশনের কাছে আস্তে আস্তে চলছিল। আমাদের কিছু চুরি হয়েছে কিনা? মরার মাথাটা, বলেই বিমল হাসতে লাগলো। বিমল, মরার মাথাটা আবার চুরি গেল? আর তোমার মুখে তবু হাসি আসছে। হাসবো না কেন? চোর যে জাল মরার মাথা নিয়ে পালিয়েছে। জাল মরার মাথা? সে আবার কি? তোমাকে তবে বলি, শোনো, এরকম বিপদ যে পথে ঘটতে পারে আমি তা আগেই জানতাম। তাই কলকাতা থেকে আসবার আগেই আমাদের পাড়ার এক ডাক্তারের কাছ থেকে আর একটা নতুন মরার মাথা জোগাড় করেছিলাম। নতুন মাথাটার উপরেও আসল মাথায় যেমন আছে তেমনই অঙ্ক খুদে দিয়েছি। তবে এর মানে একেবারে উল্টো। এই নকল মাথাটাই ব্যাগের ভিতরে ছিল। আমি জানতাম মরার মাথা চুরি করতে আবার যদি চোর আসে তবে নকলটাকেই নিয়ে সে তুষ্ট হয়ে যাবে। হয়েছেও তাই। বিমল, ধন্যী তোমার বুদ্ধি। তুমি যে এত ভেবে কাজ করো আমি তা জানতাম না। আসল মরার মাথা কোথায় রেখেছ? অনেকের বাড়িতে যেমন চোর কুঠুরি থাকে, আমার ব্যাগের ভিতরেও তেমন একটা লুকোনো ঘর আছে। এ ব্যাগ আমি অর্ডার দিয়ে তৈরি করেছি। মরার মাথা ভিতরেই রেখেছি।
কিন্তু আমাদের পেছনে কোন নতুন শত্রু লাগলো বলো দেখি। শত্রু আর কেউ নয়, করালির কাজ। সে আমার চালাকিতে ভোলেনি। নিশ্চয়ই এই গাড়িতেই কোথাও ঘুপটি মেরে লুকিয়ে আছে। তবেই তো তোমার আবার তোমার ভয় হচ্ছে নাকি? ভয় হচ্ছে না, কিন্তু ভাবনা হচ্ছে বটে। এই দেখো না, করালির চর যদি আজই ঘুমন্ত অবস্থায় তোমার বুকে ছুরি বসিয়ে দিত। করালি আমাদের সঙ্গে নেই, এই ভেবে আমরা অসাবধান হয়েছিলাম বলেই আজ এমন কাণ্ড ঘটল। এখন থেকে আবার সাবধান হব। রামহরিয়ার বাঘাকে সর্বদাই কাছে রাখবো, আর সকলে মিলে একসঙ্গে ঘুমাবো না। করালি যখনই জানবে যে জাল মরার মাথা পেয়েছে, তখনই আবার আমাদের আক্রমণ করবে। আমরাও প্রস্তুত, কিন্তু সে যদি সাংকেতিক লেখা এখনো পড়তে না পেরে থাকে, তবে এ জাল ধরা তার কর্ম নয়। গাড়ি তখন ঊর্ধ্বশ্বাসে ছুটছে, আর আমাদের চোখের সুমুখ দিয়ে চাঁদের আলোয় উজ্জ্বল বন জঙ্গল, মাঠের দৃশ্যের পর দৃশ্য ভেসে যাচ্ছে, ঠিক যেন বায়োস্কোপের ছবির পর ছবি। আমার আর ঘুমোবার ভরসা হলো না। বাইরের দিকে চেয়ে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলাম। প্রতি মিনিটেই গাড়ি আমাদের দেশ থেকে দূরে আরও দূরে নিয়ে ফেলছে। কত অজানা বিপদ আমাদের মাথার উপরে অদৃশ্যভাবে ঝুলছে জানি না। এই পথ দিয়ে এ জীবনে আর কখনো দেশে ফিরতে পারবো কি না আজ, সেটাও জানি না। আজ আমরা শ্রীহট্টে এসে পৌঁছেছি। বিমল বলল, কুমার, এই সেই শ্রীহট্ট। আমি বললাম, হ্যাঁ, এই হচ্ছে সেই কমলা লেবুর বিখ্যাত জন্মভূমি। বিমল বলল, হ্যাঁ, কমলা লেবু ঠিক। শ্রীহট্ট শহরে তো জন্মায় না, তবে এখানকার প্রধান নদী সুরমা দিয়েই নৌকায় চড়ে কমলালেবু কলকাতায় যাত্রা করে বটে। খালি কমলালেবু না, এখানকার কমলা মধুও যেমন উপকারী তেমন উপদেয়। আমি জিজ্ঞাসা করলাম, এ অঞ্চলে আরও কি পাওয়া যায়? পাওয়া যায় অনেক জিনিস, যেমন আলু, কুমড়ো, শসা, আনারস, তুলো, আখ, তেজপাতা, লঙ্কা, মরিচ, দারচিনি ও চুন প্রভৃতি। এসব মাল এ অঞ্চল থেকেই রপ্তানি হয়। কিন্তু এখানকার পান সুপারির কথা শুনলে তুমি অবাক হবে। অবাক হব কেন? বাংলাদেশের মতো এখানে পানের চাষ হয় না, কিন্তু এদেশে পানের সঙ্গে সুপারির বড় অভাব। বনের ভিতরে প্রায় দেখবে সুপারির কুঞ্জেই পান জন্মেছে। সুপারি গাছের দেহে জড়িয়ে পানের লতা উপরে উঠেছে। তাছাড়া এখানকার সাফলাং আর একটি বিখ্যাত জিনিস। সাফলাং সে আবার কি? কেশরের মতো একরকম মূল, খাসিয়ারা খেতে বড় ভালোবাসে। সারাদিন আমরা শ্রীহট্টেই রইলাম। এখান থেকে আমাদের গন্তব্যস্থান খাসিয়া পাহাড়কে দেখতে পেলাম। মনে হলো এক বিশাল বুকের ভিতরে না জানি কতই রহস্য লুকিয়ে আছে। সে রহস্যের মধ্যে ডুব দিলে আর থই পাবো কিনা তাই বা কে বলতে পারে। এ তো আর কলকাতার রাস্তার কোনো নম্বর জানা বাড়ির খোঁজে যাচ্ছি না। এই অশেষ পাহাড়, বন, জঙ্গলের মধ্যে কোথায় আছে চোখের ধন, কি করে আমরা তা টের পাবো? এখন পর্যন্ত করালি বা তার কোনো চরের টিকিটি পর্যন্ত দেখতে না পেয়ে আমরা তবু অনেকটা আশ্বস্ত হলুম। বুঝলাম, জাল মরার মাথা পেয়ে করালি এতটা খুশি হয়েছে যে আমাদের উপরে আর পাহারা দেওয়ার দরকার মনে করছে না। বাঁচা গেছে। এখন করালির এই ভ্রমটা কিছুদিন স্থায়ী হলেই মঙ্গল, কারণ তার মধ্যেই আমরা কেল্লা ফতে করে দেশে ফিরে যেতে পারবো। মাঝরাত্রে স্টিমারে চড়ে সুরমা নদী দিয়ে পরদিন সকালে ছাতকে গিয়ে পৌঁছলাম। সুরমা হচ্ছে শ্রীহট্টের প্রধান নদী। ছাতকও এই নদীর তীরে অবস্থিত। কলকাতায় ছাতকের চুনের নাম আমরা আগেই শুনেছিলাম, তবে চুনের উৎপত্তি ছাতকে নয়, চেরাপুঞ্জি অঞ্চলে। খাসিয়া পাহাড়ে এই চুন জন্মে, সেখান থেকে রেলে করে ও নৌকা বোঝাই হয়ে ছাতকে আসে এবং ছাতক থেকে আরও নানান জায়গায় রপ্তানি হয়। চেরাপুঞ্জিতে খালি চুন নয়, আগে সেখানে লোহার খনি থেকে অনেক লোহা পাওয়া যেত। সেই সব লোহা প্রায় 250 বছর আগে বড় বড় কামান তৈরি হতো। কিন্তু বিলাতি লোহার উপদ্রব, খাসিয়া পাহাড়ের লোহার কথা এখন আর কেউ ভুলেও ভাবে না। চুন ও লোহা ছাড়া কয়লার জন্য খাসিয়া পাড়া নামজাদা, কিন্তু পাঠাগার ভালো বন্দোবস্ত না থাকার দারুণ এখানকার কয়লা দেশ দেশান্তরে যায় না। ছাতক জায়গাটি মন্দ নয়, এখানে থানা, ডাক্তার, পোস্ট অফিস, বাজার ও মাইনর স্কুল কিছুরই অভাব নেই। একটি ডাক বাংলোও আছে।
আমরা সেখানে গিয়েই আশ্রয় নিলাম। বিমলের মুখে শুনলাম এখানেই পিয়াইন নামে একটি নদী আছে, সেই নদী দিয়েই আমাদের নৌকা চড়ে ভোলাগঞ্জ পর্যন্ত যেতে হবে। এ সময় নদীর জল কম বলে নৌকা তার বেশি আর চলবে না, কাজেই ভোলাগঞ্জ থেকে মাইল দেড়েক হেঁটে আমরা থারিয়াঘাটে যাব। তারপর পাথর বাঁধানো রাস্তা ধরে খাসিয়া পাহাড়ে উঠব। আজ ডাকবাংলোয় বিশ্রাম করে কাল থেকে আমাদের যাত্রা আরম্ভ। ছাতক থেকে খাসিয়া পাহাড়ের দৃশ্য কি চমৎকার! নীল রঙের প্রকাণ্ড মেঘের মতো দৃষ্টির সীমা জুড়ে আকাশের খানিকটা ঢেকে খাসিয়া পাহাড় ছড়িয়ে আছে। যতদূর নজর চলে পাহাড়ে যেন আর শেষ নেই। পাহাড়ের কথা আমি কেতাবে পড়েছিলাম, কিন্তু চোখে কখনো দেখিনি। পাহাড় যে এত সুন্দর তা আমি জানতাম না। আমার মনে হতো লাগলো খাসিয়া পাহাড় যেন ইশারা করে কাছে ডাকছে। ইচ্ছা হলো তখনই এক ছুটে তার কোলে গিয়ে ঝাঁপিয়ে পড়ি। সন্ধ্যার সময় খানিক গল্পগুজব করে আমরা শুয়ে পড়লাম। বেশ একটু শীতের আমেজ দিয়েছিল। লেপের ভিতরে ঢুকে গিয়ে আরামই পেলাম। বিমলও তার লেপের ভিতরে ঢুকে বলল, ঘুমিয়ে নাও ভাই, নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে নাও। কাল এমন সময় আমরা খাসিয়া পাহাড়ে এত আরামের ঘুম হয়তো আর হবে না। আমি বললাম, কিন্তু আমরা তো ঘুমাবো, পাহারা দেবে কে? বিমল বলল, সে ব্যবস্থা আমি করেছি। দরজার বাইরে বারান্দায় রামহরি আর বাঘা শুয়ে আছে। তার উপরের দরজা জানালাগুলো ভিতর থেকে আমি বন্ধ করে দিয়েছি। আমার উদ্বেগ দূর হলো। যদিও শত্রুর দেখা নেই, তবু সাবধানে থাকাই ভালো। প্রিয় আলাপ কণ্ঠের দর্শক শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত গল্প জকেরধন সিরিজের দ্বিতীয় পর্ব। আশা করছি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে। ফিরছি আগামী মঙ্গলবার নতুন পর্ব নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আলাপ কণ্ঠের সাথেই থাকুন। ধন্যবাদ।